বন্ধুরা, আমি অভিষেক। আছি তোমাদের সাথে। আজ আমি আলোচনা করব ক্লাস দশম শ্রেণীর বাংলা জ্ঞানচক্ষু, লেখিকা আশাপূর্ণা দেবী। তো চলো, পড়ার আগে আমরা প্রথমে শুরু করব যে আশাপূর্ণা দেবীর লেখিকার জীবন কাহিনী সম্পর্কে। তো তার জন্ম হয় 1909 খ্রিস্টাব্দে এবং মৃত্যু 1995 খ্রিস্টাব্দে। তিনি ছিলেন একজন অন্যতম প্রধান বাঙালি লেখিকা। তার জন্ম কলকাতায়। স্কুলে কলেজে পড়াবার সুযোগ ঘটেনি তার, অথচ অসামান্য দৃষ্টি এবং সংবেদনশীলতা পরিচিত সমাজের অভিজ্ঞতার মাধ্যমে তিনি বাঙালি মধ্যবিত্ত জীবনকে আশ্চর্য দক্ষতার তার গল্প উপন্যাসে তুলে ধরে গেছেন। তিনি দীর্ঘ জীবনে অসংখ্য ছোটোখাটো গল্প এবং উপন্যাস এবং অজস্র বই লিখেছেন। এগুলির মধ্যে ছোট ঠাকুরদার কাশিযাত্রা, প্রথম প্রতিশ্রুতি, সুবর্ণলতা, বকুলতলা, অগ্নি পরীক্ষা, সাগর শুকায়ে যায়, শশীবাবুর সংসার, সোনার হরিণ ইত্যাদি। তার রচিত অন্তত 63টি গ্রন্থ বিভিন্ন ভাষায় অনূদিত হয়েছে। তিনি রবীন্দ্র পুরস্কার, একাডেমি, সাহিত্য একাডেমি পুরস্কার, জ্ঞানপীঠ পুরস্কার, একাধিক বিশ্ববিদ্যালয়ে ডিলিট, নানা রকম সরকারি খেতাবে ভূষিত হয়েছেন। তাহলে দেখো যে আশাপূর্ণা দেবী স্কুল কলেজে তার পড়ার সুযোগ হয়নি, তা সত্ত্বেও কিন্তু তিনি অজস্র বই লিখেছেন এবং বই লেখার পাশাপাশি কিন্তু তিনি বিভিন্ন বিশ্ববিদ্যালয় থেকেও কিন্তু ডিলিট উপাধি এবং বিভিন্ন সরকারি কিন্তু খেতাবে তিনি কিন্তু ভূষিত হয়েছিলেন। তো চলো, লেখক পরিচিত হিসাবে আমরা জানলাম। এরপর আসল পড়ায় কিন্তু আমরা আসি। পড়াটার নাম হচ্ছে জ্ঞানচক্ষু। আমি প্রথমে বললাম যে জ্ঞানচক্ষু। এরপর জ্ঞানচক্ষু জিনিসটা কি না, জ্ঞানচক্ষু জিনিসটা হচ্ছে যে আমাদের ভেতরের যে জ্ঞানটা, সেই ভেতরের যে জ্ঞানটা কিন্তু বাইরে বহিঃপ্রকাশ করা, সেটাই হচ্ছে জ্ঞানচক্ষু। তাহলে চলো শুরু করা যাক। কথাটা শুনে তপনের চোখ মার্বেল হয়ে গেল। নতুন মেসোমশাই মানে যার সঙ্গে এতদিন আগে তপনের ছোট মাসির বিয়ে হয়ে গেল দেদার ঘটাপটা করে, তিনি নাকি বই লেখেন। সেসব নাকি বই ছাপাও হয়। অনেক বই ছাপা হয়েছে মেশো। তাহলে এখানে আমরা তপন ছেলেটার চোখ মার্বেল হয়ে গেছে একটা কথা শুনে, যে যখনই শুনেছে তার যে নতুন মেসোমশাই, কদিন আগে তার ছোট মাসির সাথে বিবাহ হয়েছে, তিনি নাকি একজন লেখক, তিনি বই লেখেন। এবং তিনি যে বইগুলো লেখেন সেই বইগুলো নাকি ছাপাও হয়। তার মানে তপনের নতুন মেসোমশাই একজন লেখক, সত্যিকারেরই লেখক। জলজান্ত একজন লেখককে এত কাছ থেকে কখনো তপন দেখেনি। দেখা যায় তাই জানতো না লেখকরা যে তপনের বাবা, ছোট মামা, মেজ কাকুর মতো মানুষ, এ বিষয়ে তপনের সন্দেহ ছিল। সেই কারণে তপনের চোখটা কি হয়ে গেছিল না, মার্বেলের মতো হয়ে গেছিল। কিন্তু নতুন মেসোকে দেখে জ্ঞানচক্ষু খুলে গেল তপনের। জ্ঞানচক্ষু বলতে তার ভিতরে যে জ্ঞানের বহিঃপ্রকাশ, সেই বহিঃপ্রকাশটা বাইরে বেরিয়ে আসবে। এরপর দেখো পড়াটার মাধ্যমে। আশ্চর্য, কোথাও কিছু উল্টোপাল্টা নেই, অন্যরকমও নেই। একেবারে নিছক মানুষ। নেই ওদের মতো দাড়ি, সেই ওদের মতনই দাড়ি কামান, সিগারেট খান, খেতে বসে, আরে ব্যাস, এত কখনো খাওয়া যায় নাকি বলে অর্ধেকটা তুলিয়ে দেন। চানের সময় চান এবং ঘুমানোর সময় ঘুমান। তাহলে বুঝতেই তো পারছো বন্ধুরা তোমরা, নতুন বিবাহ করেছে, যেই কারণে কিন্তু তার যেখানেই যাচ্ছে তার আদর যত্নটা একটু বেশি পাওয়া যাচ্ছে। সেই কারণে তাকে যতই যা খেতে দিচ্ছেন সে কিন্তু আরে ব্যাস এত খাওয়া যায় বলেই সে কিন্তু অর্ধেক তুলে দেয়। তাছাড়া ঠিক ছোট মামাদের মতোই খবরের কাগজ সব কথা নিয়ে প্রবলভাবে গল্প করেন, তর্ক করেন, আর শেষ পর্যন্ত এদেশে কিচ্ছু হবে না বলে সিনেমা দেখতে চলে যান। কি বেড়াতে বেরোন সেজেগুছে। মামার বাড়িতে এই বিয়ে উপলক্ষে এসেছে তপন, আর ছুটি বলেই রয়ে গেল। ওদিকে মেসোর নাকি গরমের ছুটি চলছে, তাই মেসো শ্বশুর বাড়িতে এসে রয়েছে কদিন। তাই অহরহ জলজ্যান্ত একজন লেখককে দেখবার সুযোগ হবেই তপনের, আর সেই সুযোগকে দেখতে পাচ্ছে তপন। লেখক মানে কোনো আকাশ থেকে পড়া জীব নয়, তপনের মতনই মানুষ। তাহলে তপন ভেবেছিল যে লেখক মানে হয়তো আকাশের এলিয়েনগুলো হবে, কিন্তু তপন দেখতে পাচ্ছে যে না, তারা তপনের মতনই মানুষ। তবে তপনদেরই বা লেখক হতে বাধা কী? দেখো, তার তখন মনে মনে একটা চিন্তা হয়ে গেছে যে আমি যদি লেখক হতে পারতাম তাহলে খুবই ভালো হতো। তাহলে আমি না লেখক হওয়ার কিছু নাই। মেসোমশাই কলেজের প্রফেসর, এখন ছুটি চলছে, তাই সেই সুযোগে শ্বশুর বাড়িতে রয়ে গেছেন কদিন।
আর সেই সুযোগ দিব্যি একখানি দিবানিদ্রা দিচ্ছেন। ছোট মাসি সেই দিকে ধাবিত হলো। তপন অবশ্য না করে প্রবল আপত্তি করে তোলে, কিন্তু কে শোনে কার কথা। ততক্ষণে তো গল্প ছোট মেশোর হাতে চলে গেছে। হইচই করে দিয়েছে ছোট মাসি তার ঘুম ভাঙিয়ে। তপন অবশ্য মাসির এই হইচয়ে মনে মনে পুলকিত, মানে আনন্দিত, কিন্তু মনে মনে তপন আনন্দিত, মুখে করলেও। কারণ লেখার প্রকৃত মূল্য বুঝবে নতুন মেশোই বুঝবে। রত্নের মূল্য জহুরির কাছে। দেখো এই কথাটা বলেছে কি, রত্নের মূল্য জহুরির কাছে, মানে তোমার যে সত্যিকারের লেখক সেই কিন্তু বোঝে যে লেখার গুরুত্ব কতখানি। ঠিক যেমন রত্নের মূল্য জহুরির কাছে, অর্থাৎ সোনা দানা বিভিন্ন দামি রত্ন, সেই মূল্যটা কিন্তু একজন জহুরি কিন্তু চিনতে পারে। একটু পরে ছোটো মেশো ডেকে পাঠালো তপনকে। বোধ করি নতুন বিয়ে শ্বশুরবাড়ির ছেলেকে খুশি করতেই বলে ওঠেন, তপন তোমার গল্প তো দিব্যি হয়েছে, একটু কারেকশন করে দিয়ে ছাপাতে দেয়া চলে। তপন প্রথমটা ভাবে হয়তো তার মেশো তার সাথে ঠাট্টা করছে, কিন্তু যখন দেখে মেশোর মুখে করুণ ছাপ, তখন আহ্লাদে কাঁদো কাঁদো হয়ে যায়। দেখবে অনেক সময় মানুষ কি করে না, খুশিতেও কিন্তু অনেক সময় আমাদের কান্না চলে আসে, সেই কান্নাটা কিন্তু আহ্লাদে কান্নাও বলা হয়ে থাকে। তাহলে বাবু তুমি গল্পটা ছাপিয়েও দিও, মাসি বলে। মেশোর উপযুক্ত কাজটা হবে সেটা। মেশো তেমন করুণার মূর্তিতে বলেন, তা দেয়া যায়। আমি বললে সন্তাধারা সম্পাদক না করতে পারবে না। ঠিক আছে তপন, তোমার গল্প আমি ছাপিয়ে দেবো। তখন তপনের মেশো বলল। তাহলে দেখো এখানে পরীক্ষা হয়তো আমাদের আসতে পারে যে সন্ধ্যাতারা পত্রিকার সম্পাদক, মানে সন্ধ্যাতারা পত্রিকার সাথে কিন্তু তপনের মেসোমশাইয়ের একটু যোগাযোগ ছিল। তাহলে পত্রিকার নামটা কি তোমরা মনে রাখবে না, সন্ধ্যাতারা। বিকেলে চায়ের টেবিলে ওঠে কথাটা, আর সবাই তপনের গল্প শুনে হাসে, কিন্তু মেশো বলেন, না না, আমি বলছি তপনের হাত আছে, চোখও আছে, নচেত এই বয়সে ছেলেমেয়েরা গল্প লিখতে গেলে হয় রাজা রানীর গল্প লেখে, নয়তো খুন জখম অ্যাক্সিডেন্ট, অথবা না খেতে পেয়ে মরে যাওয়া, এই সব মাল মশলা দিয়ে বসে। তপন সেই দিকে যায়নি, শুধু ওর ভর্তি হওয়ার দিনের অভিজ্ঞতা আর নতুন অনুভূতির কথা নিয়ে কিন্তু গল্পটা লিখেছে। ওর হবে, মানে তপনের মেসোমশাই তখন বলছে না ওর হবে, ও কিন্তু ভবিষ্যতে একজন লেখকও হতে পারে। তপন বিহ্বল দৃষ্টিতে তাকায় তখন। তারপর ছুটি ফুরলো, মেশো গল্পটি নিয়ে চলে গেলেন। তপনের কৃতার্থ হয়ে বসে বসে দিন গোনে, 1 দিন 2 দিন 3 দিন, এইভাবে কিন্তু বসে বসে সে দিন গোনে। এই কথাটা ভাবছে তপন রাত দিন। ছোটোবেলা থেকেই তো রাশি রাশি গল্প শুনেছে তপন, আর এখন বস্তা বস্তা পড়ছে। কাজেই গল্প জিনিসটা যে কি সেটা জানতে তার বাকি নেই আর। শুধু এটাই জানা ছিল না সেটা এমন সহজ মানুষে যে লিখতে পারে। নতুন মেশোকে দেখে জানলো সেটা। তারপরে আর তাকে পায় কে, তপনকে। দুপুরবেলা সবাই যখন নিথর নিথর, তখন তপন আস্তে আস্তে একটি খাতা, হোম টাস্কের খাতা, আর কি বিয়ে বাড়িতে যেটা মা না আনেনি, আর কলমটি নিয়ে 3তলা সিঁড়িতে উঠে, তোমরা বিশ্বাস করবে কি না জানি না, একসানে বসে লিখে ফেললো একটা আস্ত গল্প। লেখার পর যখন পড়লো, গায়ে কাঁটা দিয়ে উঠলো তপনের, মাথার চুল খাড়া হয়ে উঠলো। এ কি ব্যাপার, এ সত্যি হুবহু গল্পের মতনই লাগছে। তার মানে সত্যি একটা গল্প লিখে ফেলেছে তপন, তার মানে তপনকে একজন লেখক বলা চলে এখন। হঠাৎ ভয়ানক একটা উত্তেজনা অনুভব করে তপন আর দুধদার নিয়ে নিচে নেমে উঠলো। ছোটো মাসিকে বলে বসে, ছোটো মাসি একটা গল্প লিখেছি। ছোটো মাসি ওর চিরকালের বন্ধু, বয়সে বছর 8 বড় হলেও সমবয়সী, কাজেই মামার বাড়ি এলেই সব কিছু ছোটো মাসির কাছেই চলে। তাই ভয়ানক আনন্দের খবরটা ছোটো মাসিকে সর্বাঙ্গে দিয়ে বসে। তবে বিয়ে হয়ে ছোটো মাসি যেন একটু মুরব্বি হয়ে গেছে, তাই গল্পটা সবটা না পড়ে একটু ভুলিয়ে বেশ পিঠে একটা চাপড়ানো সুরে বলল, ও মা, এ তো বেশ লিখেছিস রে, কোনখান থেকে টুকলিফাই করিসনি তো, কোনোখান থেকে টুকলিফাই করিসনি তো, মানে তখন বলছে ওর মাসি যে তুই কোনোখান থেকে
ছক্কে আনিসনি তো? ওহ ছোটো মাসি, ভালো হবে না বলছি। আরে বাবা খেপছিস কেন? জিজ্ঞাস করছি, বই তো নয়। রোজ রোজ তোর মেশোকেই দেখায়, কিন্তু গেলে নিজে। কোথায় গল্পের সেই আঁটো ছাপার অক্ষর গাঁথা চেহারাটি, যার জন্য হা করে আছে তপন মামার বাড়িতে চলে এসেও। এদিকে বাড়িতে তপনের নাম হয়ে গেছে কবি, সাহিত্যিক, কথাশিল্পী। এদিকে তপনের কিন্তু অনেকে কবি, সাহিত্যিক এবং কথাশিল্পী বলছে, আর উঠতে বসতে ঠাট্টা করছে, তোর হবে। হ্যাঁ বাবা তোর হবে। তবু এইসব ঠাট্টা তামাশার মধ্যেই তপন আরও 2-3টে গল্প লিখে ফেলেছে। ছুটি ফুরিয়ে এসেছে, হোম টাস্ক হয়ে ওঠেনি, তবু লুকিয়ে লিখছি, যেন নেশায় পেয়েছে। তারপর ছুটি ফুলোরে রীতিমতো পড়া শুরু হয়ে গেছে। প্রথম গল্পটি সম্পর্কে একেবারে আশা ছাড়া হয়ে গেছে, বিষণ্ণ মন নিয়ে বসে আছে। এই সময় ঘটল সেই ঘটনা। ছোটো মাসি আর মেসো একদিন বেড়াতে এলো, আর তার হাতে সেই সন্ধ্যাতারা পত্রিকাটা। কেন হেতু সন্ধ্যাতারা নিয়ে কেন? বুকের রক্ত ছলকে ওঠে তপনের। তবে কি সত্যিই তাই? সত্যিই তপনের জীবনের সেই সুখের দিনটি এলো আজকে? তাহলে তপনের জীবনে সুখের দিনটি এলো, দেখা যাক কি সুখের দিন আসে তপনের। কিন্তু তাই কি সম্ভব? সত্যিকারের ছাপা অক্ষরের তপন কুমার রায়ের লেখা গল্প হাজার হাজার ছেলে মেয়ের হাতে তখন ঘুরবে। পৃথিবীতে এমন অলৌকিক ঘটনাও ঘটেছে, সত্যিই ঘটেছে। সূচিপত্রেও নাম রয়েছে। প্রথম দিন গল্প, শ্রী তপন কুমার রায়। তাহলে দেখো বন্ধুরা, তপন যে গল্পটা লিখেছিল, গল্পের নাম হচ্ছে প্রথম দিন। লেখক মানে তপনের পুরো নাম বা আসল নাম হচ্ছে শ্রী তপন কুমার রায়। সারা বাড়িতে শোরগোল পড়ে গেছে। তপনের লেখা গল্প পত্রিকায় ছাপা হয়েছে। ওর লেখক মেসো ছাপিয়ে দিয়েছে। পত্রিকাটি সকলের হাতে হাতে ঘোরে। সকলে একবার করে চোখ বোলায় আর বলে, বারে চমৎকার লিখেছিস তো। মেসো অবশ্য মৃদু হাসেন, বলে, একটু আধটু কারেকশন করিয়েছি অবশ্য। নিহাত কাঁচা হাত তো। মাসি বলে, ও তা হোক, নতুন নতুন অমন হয়। ক্রমশ কথাটা ছড়িয়ে পড়ে ওই কারেকশনের কথা। বাবা বলেন, তাই না হলে ফট করে একটা লিখলো আর ছাপা হলো। মেজো কাকু বলে, তা ওই রকম লেখক মেসো থাকা মন্দ নয়। আমাদের থাকলেও আমরা চেষ্টা করে দেখতাম। ছোটো মাসি আত্মপ্রকাশের প্রসন্নতা নিয়ে বসে বসে ডিম ভাজা আর চা খায়। মেসো শুধু কফি। আজ আর অন্য কথা নেই, শুধু তপনের গল্পের কথা, তপনের নতুন মেসোমশাই মহত্বের কথা। উনি নিজে গিয়ে না দিলে কি আর সন্ধ্যাতারা সম্পাদকরা তপনের গল্প করে আঙুলেই ছুতো? তপন যেন কোথায় হারিয়ে যায় এই সব কথার মধ্যে। গল্প ছাপা হলে ভয়ঙ্কর আহ্লাদ হবার কথা, সে আহ্লাদ খুঁজে আর পায় না। অনেকক্ষণ পরে মা বলেন, কই তুই নিজের মুখে একবার পড় তো শুনি। তপন, বাবা তোর পেটে এতক্ষণ বইটা নিজের হাতে পায় তপন। মা বলে, কই পড়, লজ্জা কি, পড় সবাই শুনি। তপন লজ্জায় ভেঙে পড়ে যায়, কেসে কেসে গলা পরিষ্কার করে। কিন্তু এসব কি পড়ছে তপন? এ কার লেখা? এর প্রত্যেকটা লাইন তো নতুন, আনকরা, তপনের অপরিচিত। এর মধ্যে তপন কোথা? এর মানে মেসো তপনের গল্পটিকে আগাগোড়াই কারেকশন করেছেন, নতুন করে লিখেছেন নিজের পাকা হাতে কলমে। তপন আর পড়তে পারে না, বোবার মতো বসে থাকে। তারপর ধমক খায়, কী রে তোর যে দেখি পায়া ভারী হয়ে গেল, সবাই শুনতে চাইছে তবু পড়ছিস না, না কি অতি আহ্লাদে বাক্যহারা হয়ে গেলি? তপন গড়গড়িয়ে পড়ে। তপনের মাথায় ঢোকে না যে সে কি পড়ছে, তবু ধন্যি পড়ে যায়। আর কি একবার রব ওঠে, তপনের লেখক মেসো তপনের গল্পটি ছাপিয়ে দিয়েছে। তপন বইটা ফেলে রেখে চলে যায়। তপন ছাদে উঠে গিয়ে শার্টের তলাটা দিয়ে চোখটা মোছে। তপনের মনে হয় যেন তার জীবনের আজকে সবচেয়ে বড় দুঃখের দিন। কেন তা জানে না তপন, শুধু এই সময় দুঃখের মুহূর্তে গভীরভাবে সংকল্প করে তপন, যদি কখনো লেখা ছাপাতে দেয়
তো তপন নিজে গিয়ে দেবে নিজের কাঁচা লেখা, ছাপা হোক বা না হোক। তপন যেন আর কখনো শুনতে না হয় অমুক তপনের লেখা ছাপিয়ে দিয়েছে। আর তপনকে যেন নিজের গল্প পড়তে বসে অন্যের লেখা লাইন পড়তে না হয়। তার চেয়ে দুঃখের কিছু নেই আর অপমানের কিছু নেই। তো এখানে কি করেছিল না, তার নতুন মেসো সমস্ত গল্পটাকেই কারেকশন করে দিয়েছিল। সেই কারণে তপনের দুঃখের দিন নেমে আছে। কারণ হচ্ছে যে সে নিজের হাতে লিখেছে, নিজের হাতে লেখাটা কিন্তু তার মা যখন বলতে চাইছে যে তুমি পড়ো কি লিখেছো, সেই মুহূর্তে কিন্তু তপনের বাক্যহারা বা দিশেহারা হয়ে যায়। কেননা সে যে লাইনগুলো লিখেছিল সেই লাইনগুলো একটাও আর নেই। তাহলে এতে কিন্তু তপনের একটা নতুন অভিজ্ঞতাও আসে যে, এবং সে শেষমেশ রেগে মেগে বলে কি যে সে যদি এরপরে গল্প লেখাতে দেয় তার কাঁচা হাতের লেখাই তার পত্রিকাকে দেবে, তাতে ছাপা হয় হবে, না হয় না হবে। তাহলে এই দিনটাই কিন্তু তার সবচেয়ে দুঃখের দিনে নেমে এসেছিল। তার চেয়ে দুঃখের কিছু নেই আর অপমানের কিছু নেই। অপমানটা কি না, অপমানটা যে তার মা পড়তে বলেছিল যে তুই যে গল্পটা লিখে দিয়েছিলি তোর নতুন মেসোকে, তাহলে পড়ে দেখ এরপরে কি হয়। তো বন্ধুরা, আজ এই পর্যন্তই। যদি আমাদের এই ভিডিওগুলি ভালো লাগে থাকে তাহলে তোমরা চ্যানেলটাকে সাবস্ক্রিপশন করো এবং লোকের সাথে শেয়ার করো। আজ এই পর্যন্তই।